mencari anak kakakku di banyak sekolah di Jakarta Timur dan ini sekolah terakhir. Juri yang tempat anak-anak buangan itu nggak bahaya gitu ngajar di sana? গাইস কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা অন্যরকম একটা সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে দ্য সেইজ অ্যাট হর্ন হাই বা এই টাইপ কোন একটা কিছু। সিনেমাটি রিলিজ পেয়েছে এই বছরই, খুব বেশি দিন হয়নি। আর এটা একটা ইন্দোনেশিয়ান সিনেমা, যে কারণে এটার ইন্দোনেশিয়ান নামটা আমি বলতে পারলাম না, ইংলিশ নামটাই দিয়ে দিলাম। তো এই সিনেমা এক্সপ্লেন করার আগে এই সিনেমার যে প্লটটা সেটা আমি তোমাকে বুঝিয়ে দিই। তো ইন্দোনেশিয়া হচ্ছে অনেক বড় একটা দেশ, এবং তোমরা হয়তো জানো যে চায়না এবং ইন্ডিয়ানরা এরা কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে তাদের একটা কমিউনিটি রয়েছে। তো ওই ইন্দোনেশিয়াতেও চায়নার একটা বিশাল কমিউনিটি রয়েছে, মানে চাইনিজ বংশোদ্ভূত ইন্দোনেশিয়ান। তো ওই চাইনিজ বংশোদ্ভূত ইন্দোনেশিয়ানদের সাথে লোকাল যে ইন্দোনেশিয়ান রয়েছে তাদের প্রায় মনে করো জাতিগত দাঙ্গা লাগে, অনেকটা হিন্দু মুসলিম দাঙ্গা বা এই টাইপের একটা কিছু। তো সেই দাঙ্গার উপর ভিত্তি করেই মূলত এই সিনেমাটি তৈরি করা হয়েছে, এবং এই সিনেমাটি এত বেশি রিয়েলিস্টিক যে সিনেমাটি দেখার পরে তুমি বলবে যে না, লাইন ভাই একটা ভালো সিনেমা আনছেন। তো চলো আমরা কথা না বাড়িয়ে ছোট্ট একটা ব্রেক দিয়ে মূল ভিডিওতে চলে যাই। স্বাগতম প্রিয় বন্ধুরা, তোমরা কি একঘেয়েমিতে ভুগছো? তাহলে মজা পাওয়ার জন্য আজকের বিষয়টি একদম উপযুক্ত তোমাদের জন্য। এখানে তোমরা বিভিন্ন খেলার ফলাফল জানতে পারবে, খেলা সরাসরি দেখতে পারবে, এবং ভবিষ্যৎবাণী করার মতো মজার একটি অংশও রয়েছে, যেখানে তুমি অনুমান করতে পারো কোন দল জিতবে, কতটা ব্যবধানে ইত্যাদি। এতে রয়েছে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ, বিলাসবহুল গাড়ি, নামি মোবাইল ফোন, কম্পিউটার এবং আরো অনেক কিছু। এটি এমন একটি বিশ্বস্ত জায়গা যেটি পিএসজি এর মতো আন্তর্জাতিক খেলার দলের পৃষ্ঠপোষকতা পেয়েছে, তাই এতে কোনো সন্দেহের সুযোগ নেই। নতুন কিছু খেলার সংযোজন হয়েছে, যেমন দ্রুতগতির চ্যালেঞ্জ খেলা ও মুরগির পথ চলা খেলা, যেখানে সহজেই খেলে আনন্দ নেওয়া যায়। আর হ্যাঁ, যদি তুমি আমাদের প্রচারমূলক সংকেত ব্যবহার করে নিবন্ধন করো তাহলে পেতে পারো 12,000 টাকা পর্যন্ত পুরস্কার একদম বিনামূল্যে। সঙ্গে থাকবে প্রথম জমাই অর্থের পর বিনামূল্যে ঘূর্ণনের সুযোগও। অর্থ গ্রহণ ও প্রেরণ করা যাবে খুব সহজভাবে, নগদ, বিকাশ, রকেট, ব্যাংক হিসাব সহ আরো অনেক মাধ্যমে। তাই আর দেরি না করে উপরে থাকা স্থায়ী মন্তব্যে ক্লিক করো, সেখানে নিবন্ধনের প্রক্রিয়া রয়েছে। শুধু আমাদের প্রচার সংকেতটি ব্যবহার করলেই তুমি বোনাস পেয়ে যেতে পারো। তো ব্রেক শেষে আমরা মূল ভিডিওতে আসলাম। তো এই সিনেমাটি তৈরি করেছে ইন্দোনেশিয়ান একজন মুসলিম ফিল্ম ডিরেক্টর জোকো আনোয়ার। আর মুসলিম কথাটা বলার কারণ হচ্ছে ইন্দোনেশিয়াতে যে ওই জাতিগত দাঙ্গা লেগেছিল সেটা মূলত মুসলিম ভার্সেস চাইনিজ লেগেছিল। তবে তারপরও সে নিজে একজন জার্নালিস্ট এবং খুব লিগেল একটা পার্সন, এবং সে তার পার্সপেক্টিভ থেকে এই সিনেমাটি তৈরি করেছে, মানে কোনো প্রোপাগান্ডা সিনেমা নয় আর কি। এবং এই বছরই এপ্রিল মাসে সিনেমাটি রিলিজ হয়েছে। তো চলো আমরা যাই সিনেমার কাহিনীতে। তো সিনেমা শুরু হয় 2009 সাল থেকে, যেখানে ইন্দোনেশিয়ার একটা স্কুলের দৃশ্য আমরা দেখতে পাই, এবং ওইখানে অ্যাডওয়িন নামের একটা ছেলে ছিল যে তার নোটবুকে ড্রয়িং করছে। আর তখন ওইখানে পেনকা নামের একটা ছেলে আসে, যে ওদের চেয়ে 2-1 ক্লাসের সিনিয়র, এবং তারা অনেক ধনী পরিবার। তো পেনকা আবার অ্যাডওয়িনের যে বড় বোন, 1 বছরের বড় বোন জুলিয়া, যে পেনকার সাথেই পড়তো, তাকে পছন্দ করতো। তো এর জন্য ওই পেনকা নামের ছেলেটা করে কি, তার লিখা একটা লাভ লেটার অ্যাডওয়িনকে দিতে এসেছে। মানে আসলে পেনকা সরাসরি জুলিয়াকে লাভ লেটার দিতে সাহস পাচ্ছে না, তো এর জন্য অ্যাডওয়িনের মাধ্যমে সে জুলিয়াকে লাভ লেটার দিতে এসেছে। আর ঠিক তখনই জুলিয়া সেখানে চলে আসে, এবং পেনকা তখন জুলিয়ার সঙ্গে কথা বলে। আর ওদের দুজনের কথাই অ্যাডওয়িন বুঝতে পারে যে জুলিয়াও ওই পেনকাকে পছন্দ করে। তো ওরা তিনজন যখন কথা বলছিল ঠিক তখনই হঠাৎ করে স্কুলের বেল বেজে ওঠে। তবে সকল স্টুডেন্টরা বেল শুনে অনেক অবাক হয়ে যায়, কারণ মাত্র তাদের টিফিন দেওয়া হয়েছে, 5 মিনিট হয়েছে, এত তাড়াতাড়ি টিফিনের টাইম শেষ হয়ে গেল। তো সকল স্টুডেন্ট যখন ক্লাসরুমে ফিরে যায় তখন ক্লাসের একজন টিচার অনেক ভয় পেয়ে এসে বলে, আজকে তোমাদের সকল ক্লাস ক্যান্সেল করা হয়েছে, তোমরা এখনই দ্রুত বাড়ি ফিরে যাবে। আর হ্যাঁ, প্রয়োজন ছাড়া মোটেও বাড়ি থেকে বের হবে না, কারণ বাইরে দাঙ্গা লেগেছে। তো এই সব কথা শুনে সকল স্টুডেন্ট অনেক ভয় পেয়ে যায়, সাথে সাথে ব্যাগপত্র গুছিয়ে স্কুল থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। আর এদিকে অ্যাডওয়িন আর জুলিয়া যখন বাড়িতে যাওয়ার জন্য স্কুল থেকে বের হয় তখন পেনকা করে ওদেরকে ডাকে এবং বলে, তোমরা আমার গাড়িতে আসো, আমি তোমাদেরকে বাড়িতে নামিয়ে দেবো। কিন্তু অ্যাডওয়িন আর জুলিয়া পেনকার সাথে যেতে চায় না, দুই ভাই চলে যায় বাস স্ট্যান্ডে। তো যাই হোক, অ্যাডওয়িন বাসে যখন ওঠে তখন তার বাবা মাকে কল দেয়, কিন্তু তাদের বাবা মায়ের মোবাইল বন্ধ পাওয়া যায়। আর ঠিক তখনই বাসে থাকা সকল স্টুডেন্ট জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে দেখে যে লোকাল ইন্দোনেশিয়ান মানুষরা আন্দোলন করে যত স্থানীয় চাইনিজ ছিল বা চাইনিজ বংশোদ্ভূত ইন্দোনেশিয়ান চাইনিজ ব্যবসায়ী ছিল তাদের দোকান ভাঙচুর করছে এবং তাদের মূল্যবান জিনিসপত্র চুরি করে নিচ্ছে। মানে বুঝতেই পারছো এই আন্দোলনটা লোকাল ইন্দোনেশিয়ানরা চাইনিজ ইন্দোনেশিয়ানদের বিরুদ্ধে করছে, মানে একই দেশের নাগরিক। আর বেশ কিছু সামাজিক এবং রাজনৈতিক কারণে মানে প্রভাব বিস্তারের জন্য মূলত চাইনিজদের উপর লোকালদের প্রচুর
প্রচুর ঘৃণা আর ক্ষোভ বেড়ে গিয়েছে। তো যাই হোক, আন্দোলন আর ভাঙচুরের কারণে রাস্তায় অনেক জ্যাম লেগে যায়, আর তখন আন্দোলনকারীরা বাসটাও ঘিরে রাখে। আর তখন এই ভিড়ের মধ্যে আন্দোলনকারীদের মধ্যে একজন জুলিয়াকে দেখে ফেলে এবং জুলিয়ার চেহারা দেখেই বুঝতে পারে যে এটা চাইনিজ বংশোদ্ভূত, মানে জুলিয়ার বাপ দাদার আমলে ইন্দোনেশিয়া এসেছিল, চেহারায় বলছে চাইনিজ। তো ওকে দেখেই খেপেছে এবং আন্দোলনকারীরা বাসে ওঠার চেষ্টা করে। তো এইটা দেখে জুলিয়া করে কি ভয় পেয়ে যায় এবং চিৎকার করে বাস ড্রাইভারকে গাড়ি চালাতে বলে, কিন্তু বাসের আশেপাশে এতটাই ভিড় ছিল যে ড্রাইভার আর গাড়ি চালাতে পারে না। আর ঠিক তখনই বাইরে থাকা কিছু আন্দোলনকারীরা বাসে উঠে পড়ে এবং জুলিয়াকে টেনে বাস থেকে নামিয়ে যেতে থাকে। মানে ওরা টার্গেট জুলিয়াকেই করেছে, ওকে রেপ করবে, বুঝতে পারছো ব্যাপারটা খাঁটি বাংলায়। তো এডউইন আর পিএনকা অনেক ভয় পেয়ে যায়, ওরা আটকানোর চেষ্টা করে, কিন্তু ওরা তো বয়স অনেক ছোট, ওই ধামরা ব্যাটাদের আটকাতে পারে না। তো এই কারণে পিএনকার এডউইন ওই লোকগুলোর পিছনে যায় যারা জুলিয়াকে তুলে নিয়ে যাচ্ছে। তো ওই ধামরা লোকগুলো জুলিয়াকে একটা বিল্ডিং এর সরু স্থানে নিয়ে যায়, বাট ওইখানে গিয়ে পিএনকা তার লোকাল কন্ট্রাক্ট ব্যবহার করে আন্দোলনকারীদের বোঝানোর চেষ্টা করে যে আমরা তো সবাই ইন্দোনেশিয়ান, আপনাদের কোথাও ভুল হচ্ছে, কিন্তু কেউ ওদের কথা শুনে না। এবং একজন তো রেগে গিয়ে পিএনকার হাতে ছুরি দিয়ে ওকে গলা কেটে ফেলার হুমকি দেয় এবং বলে তুই এখান থেকে চলে যা। তো পিএনকা তখন ভয় পেয়ে চলে যায় না চাইতেও। আর তারপর ওই লোকগুলো এই বাচ্চা মেয়েটাকে রেপ করে। জুলিয়া কোন ক্লাসে পড়ে বুঝতেই পারছো, 7-8। তবে এডউইন ওর বোনকে বাঁচানোর চেষ্টা করেছিল, কিন্তু একটা লোক আগে লোহার পাইপ দিয়ে ওর মাথায় আঘাত করে, এই কারণে সেখানে এডউইন জ্ঞান হারায়। আর তারপর এডউইনের যখন জ্ঞান ফিরে, সে ওই গলিতে আর কাউকেই দেখতে পায় না, এমনকি জুলিয়াও সেখানে ছিল না, মানে ওর বোনও নেই। তো এডউইন সেখানে অনেক খোঁজাখুঁজি করে এবং সেইখানে ও জাস্ট জুলিয়ার যে স্কুল ড্রেস, সেই স্কুল ড্রেস মানে কাপড় চোপড় ছাড়া আর কিছুই পায় না। তো এডউইন পাগল হয়ে যায়। তবে ওই গলি থেকে বের হওয়ার আগে সে নিজের চেহারায় কয়লা মাখিয়ে নেয় যাতে কেউ না চিনতে পারে যে একটা চাইনিজ বংশোদ্ভূত। মানে তুমি হয়তো এটা রোহিঙ্গা ইস্যুর সাথে এটা রিলেট করতে পারছো। তো যাই হোক, এরপর এডউইন করে কি দৌড়ে তাদের বাড়ির কাছে যায়। সে এটা ভাবে হয়তো জুলিয়া বাড়িতে গিয়েছে, কিন্তু এডউইন সেখানে গিয়ে দেখে ওদের পুরো বাড়ি ঘরই জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং বাড়ির ভেতর আটকে পড়ে তার বাবা মাও আগুনে পুড়ে মারা গিয়েছে। এবং এই বিভৎস দৃশ্য এডউইনকে পুরোপুরি মানসিকভাবে ভেঙে ফেলে। আর এরপর দৃশ্য পরিবর্তন হয় 18 বছর পর, মানে 2027 সালে। মানে 2027 সাল তো প্র্যাকটিক্যালি এখনো আসেনি, কিন্তু সিনেমার টাইমলাইনে 2027 সালে। এবং আমরা দেখতে পাই এই জাতিগত গ্যাঞ্জামের কারণে ইন্দোনেশিয়ার অবস্থা ভালো হয়নি, বরং আরো বেশি ভয়ঙ্কর হয়েছে। এবং এটা আসলে সত্য কথা, ইন্দোনেশিয়া জাতিগত ব্যাপক ঝামেলা রয়েছে। এবং আমরা দেখি শহরের বিভিন্ন স্থানে অলিতে গলিতে চাইনিজদের নিয়ে ঘৃণা এবং ব্যঙ্গাত্মক চিত্র এঁকে রাখা হয়েছে এবং মারামারি ঝগড়া প্রায় লেগে থাকে। আর তারপর আমরা এডউইনকে দেখি এবং এডউইন পুরো প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছে। তো যাই হোক, এডউইনকে আমরা দেখি সে ইন্দোনেশিয়ার থন নামের একটা হাই স্কুলে যায়। অ্যাকচুয়ালি এই স্কুলে একজন টিচার লাগবে, তো সেটার ইন্টারভিউ দেওয়ার জন্য এসেছে। তবে প্রবলেম হচ্ছে এই স্কুলটা অন্য সাধারণ স্কুলের মতো নয়। এই স্কুলে মূলত অপ্রাপ্তবয়স্ক যেসব ক্রিমিনাল ছেলে মেয়েরা রয়েছে, কেউ না কেউ ক্রিমিনাল কার্যক্রমের সাথে জড়িত ছিল, তাদের সুন্দর ভবিষ্যৎ এবং মানুষ হিসেবে গড়ে তোলার জন্য সরকারের পক্ষ থেকে স্কুলটা দেওয়া হয়েছে। তবে সরকারের নিজেরই তার জনগণের উপর আসলে কোনো নিয়ন্ত্রণ নাই, এটা আর একটু পরে বুঝতে পারবে। তো যাই হোক, স্কুলের যে প্রিন্সিপাল সে এডউইনের ফাইল দেখে এবং জানতে পারে এডউইন চাইনিজ বংশোদ্ভূত, মানে ওই নাম দেখে বুঝতে পারে, চেহারা দেখে বুঝতে পারে। তবে এতে প্রিন্সিপালের কোনো সমস্যা নেই এবং প্রিন্সিপাল স্বাভাবিকভাবেই এডউইনকে বলে আমি তোমাকে সাপোর্ট করব। কিন্তু এখানে প্রবলেম হচ্ছে কি জানো, এখানকার বাচ্চারা তোমার জন্য অনেক বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে। আর তাছাড়া এখানে স্টুডেন্টদের তুলনায় টিচার এবং স্টাফ অনেক কম, কারণ এখানকার স্টুডেন্টরা এত বাজে যে বিরক্ত হয়ে এখানে কোনো স্টাফ বা টিচার বেশি দিন থাকতে চায় না। হয় ওদের আন্ডারে থাকতে হবে, কিন্তু মান সম্মান নিয়ে থাকতে চাইলে তুমি থাকতে পারবে না। আর তার সাথে প্রিন্সিপাল এডউইনকে এটাও বলে তোমাকে আমি আরেকবার ভেবে দেখার সুযোগ দিচ্ছি, তুমি যদি জব না করতে চাও এখনই বলো, সমস্যা নেই। কিন্তু এডউইনের এই জবটা না যতখানি দরকার, তার চেয়ে বেশি দরকার এই স্কুলে তার একটা মিশন রয়েছে। কি মিশন এটা তো আমরা এখন জানি না, তবে এজন্যই এডউইন জবটা করতে চায়। তো যাই হোক, এডউইন বলে হ্যাঁ আমি জব করব। তো এডউইনের কথা শুনে প্রিন্সিপাল সন্তুষ্ট হয় এবং এডউইনকে টিচার হিসেবে রেখে দেয়। আর তারপর এডউইন একটা ক্লাসে যায় যেখানে সকল দুষ্ট ছেলে মেয়েরা বসে আড্ডা দিচ্ছে এবং নতুন টিচারের সামনে খুব জোরে জোরে ওরা কথা বলে, কোনো সম্মানও দেয় না। তো এটা দেখে এডউইন তখন তার হাতে যে ব্যাগটা ছিল সেই ব্যাগটা টেবিলের উপর অনেক জোরে রাখে। আর এই কারণে ক্লাসের সবাই এডউইনের দিকে তাকায় এবং চুপচাপ যার যার বেঞ্চে বসে পড়ে। তো যেহেতু টিচার ভার্সেস স্টুডেন্ট, এটা দেখে তুই মনে করতে পারো কমন কোন একটা সিনেমা। ভাই এটা কোনো কমন সিনেমা না, খুবই সিরিয়াস, খুবই রিয়েলিস্টিক একটা সিনেমা, জাস্ট ওয়েট করো। তো যাই হোক, এডউইন তো ক্লাসে আসার পর ওইভাবে সবার অ্যাটেনশন নিল, কিন্তু ওইখানে ক্লাসের সবচেয়ে যে পাজি ছেলে ছিল যার নাম হচ্ছে জেফ্রি, সে করে কি দাঁড়ায় এবং এডউইন বা নতুন টিচারকে নিয়ে অনেক হাসি ঠাট্টা করে। আর তখনই এডউইন করে কি জেফ্রির বেঞ্চের কাছে যায় এবং শান্তভাবে বলে তাহলে তুমি তোমার বাবা মায়ের সাথে এভাবেই কথা বলো আর তারপর তুমি কমপ্লেন করো মানুষ কেন তোমাকে ঘৃণা করে। হ্যাঁ, মানে এখানে জেফ্রিকে এডউইন অনেক টিটকারি করে আর জেফ্রি এটা খুবই সিরিয়াস ভাবে নেয় এবং রাগে চুপচাপ বেঞ্চে বসে থাকে। আর তারপর এডউইন করে কি বোর্ডে যখন কিছু লিখছিল তখনই জেফ্রি করে কি একটা কাঠের টুকরা এডউইনের দিকে ছুঁড়ে মারে। তবে এডউইন সেরকম কোনো রিয়াক্ট করে না এবং ওই কাঠের টুকরাটা তুলে এবং কনফিডেন্টলি জেফ্রিকে বলে আমি জানি এটা কে করেছে, যে করেছে সে একটা নিপ্রংস মানে হিজলা, কারণ তার সামনে সে কিছু করার সাহস নেই। তো এই কথা শুনে জেফ্রি অনেক রেগে যায়, বাট এডউইনের ধমক খেয়ে ও আবার চুপ করে বসে যায়। আসলে জেফ্রি এই প্রথম কোনো টিচার পেল
যে কিনা ওর প্রত্যেকটা বেদবির প্রত্যুত্তর দিয়েছে। তো যাই হোক, এরপর ক্লাস শেষে অ্যাডওয়েন যখন বের হয় তখন ওইখানে আরেকটা মেয়ে টিচার বের হয় যার নাম হচ্ছে ডায়না, এবং সে খুবই এক্সাইটেড হয় অ্যাডওয়েনকে দেখে এবং এগিয়ে আসে কথা বলতে। তবে অ্যাডওয়েনের যেহেতু মুড খারাপ ছিল মানে ক্লাসের বাজে অভিজ্ঞতার জন্য, এজন্য সে ডায়নাকে বলে পরে কথা বলবো এবং সেখান থেকে চলে যায়। আর তারপর অ্যাডওয়েন স্কুলের গেটে গিয়ে দাঁড়ায় এবং স্কুল থেকে বের হয়ে যাওয়া সকল স্টুডেন্টদের ভালো মতো লক্ষ্য করতে থাকে এবং আমরা বুঝতে পারি সে এখানে কাউকে খুঁজছে। আর ওই দিকে আমরা দেখি পাশের একটা গাড়ির পার্কিং স্থানে জেফরি তার বন্ধুদের সঙ্গে ছিল। তো জেফরি ক্লাসের ঘটনায় এখনো তো খুব রেগে রয়েছে, আর তাই রাগ কমানোর জন্য জেফরি তার সাথের ছেলেগুলোকে নিয়ে অন্য স্কুলের একটা ছেলে খুঁজতে থাকে। আর ঠিক তখনই জেফরি অন্য স্কুলের একটা ছেলেকে পেয়ে যায় যে ড্রাইভ করে যাচ্ছিল। আর তারপর জেফরি করে কি ছেলেটাকে আটকায় এবং গাড়ি থেকে টেনে হিসেবে বের করে ইচ্ছা মতো মারধর করা শুরু করে। আর এইদিকে অ্যাডওয়েন যাকে খুঁজছে তাকে এখনো সে পায়নি। তো এই কারণে অ্যাডওয়েন করে কি পাশের চায়না টাউনে গিয়ে ড্রিঙ্কস করে এবং তখন সেখানকার একটা মেয়ে যে হচ্ছে বারটেন্ডার, সে অ্যাডওয়েনকে উদাস হয়ে বসে থাকতে দেখে চিৎকার করে সবাইকে বলে যে শোনো সবাই, আমাদের সামনে থন স্কুলের টিচার অ্যাডওয়েন এসেছে, দেখো সে কতটা ভয়ঙ্কর একটা স্কুলে পড়ায়। তো এই কথা শুনে সবাই অ্যাডওয়েনের অনেক প্রশংসা করে এবং করতালি দেয়। আর এটা দেখে অ্যাডওয়েনের কিছুটা ভালো লাগে। আর তারপর অ্যাডওয়েন বার থেকে বার হয়ে ট্যাক্সি ক্যাব নেওয়ার কথা যখন ভাবে, তখনই সড়কের পাশের কর্নারে অন্য স্কুলের কিছু ছেলেরা অ্যাডওয়েনের স্কুলের একটা ছেলে যার নাম হচ্ছে ক্রিস্টো তাকে মারধর করছিল। তো এই কারণে অ্যাডওয়েন করে কি ক্রিস্টোকে বাঁচাতে এগিয়ে যায়, কিন্তু অন্য স্কুলের যে গ্রুপ লিডার ছিল সে তো যখন খেপে এগিয়ে আসে, কিন্তু অ্যাডওয়েনকে যখন দেখে যে অ্যাডওয়েনের শরীরের সাইজ অনেক বড়, ওকে খেপানো ভালো হবে না, এটা ভেবেও করে কি গ্যাং এখান থেকে চলে যায়। আর তারপর অ্যাডওয়েন ক্রিস্টোকে আহত অবস্থায় দেখে বাড়ি অব্দি পৌঁছে দিতে চায়, কিন্তু ক্রিস্টো এটা বারণ করে দেয়, বলে সমস্যা নেই, আমি এখান থেকে একাই বাড়ি যেতে পারবো। তো ক্রিস্টোকে যেতে দেখে হঠাৎ অ্যাডওয়েন অতীতের ফ্ল্যাশব্যাকে চলে যায়। সেই সময় চলে যায় যখন জুলিয়ার শারীরিক অবস্থা খুব খারাপ ছিল এবং আন্দোলনে নিজের পরিবারকে হারিয়ে এখন তার লাস্ট পরিবার মানে বোনকে বাঁচানোর, মানে জুলিয়া ওই রেপ থেকে সার্ভাইভ তো করেছে, কিন্তু বর্তমানে সে আবার অনেক বেশি অসুস্থ এবং এখনো হসপিটালে রয়েছে এবং খুব বেশি দিন হয়তো বাঁচবে না। মানে এটা আমরা কিন্তু ফ্ল্যাশব্যাক দেখছি কয়েক বছর আগে। তো জুলিয়া তখন তার ভাইকে হঠাৎ করে একটা গোপন কথা বলে, সেটা হচ্ছে 18 বছর আগে ওই লুচ্চা লোকগুলো যে ওকে রেপ করেছিল তখন ও প্রেগনেন্ট হয়ে গিয়েছিল, আর তারপর একটা ছেলের জন্ম হয়েছিল, কিন্তু জুলিয়ার অনেক বয়স কম ছিল, সে কারণে সরকার জুলিয়ার বাচ্চাকে কোনো একটা এতিমখানায় পাঠিয়ে দিয়েছিল। তো এর জন্য জুলিয়া রিকোয়েস্ট করে আমার ছেলেকে খুঁজে বের কর এবং মৃত্যুর আগে এটাই আমার জাস্ট শেষ ইচ্ছা। তো এরপরে অ্যাডওয়েন অনেক দিন ধরে রিসার্চ করছে বা তদন্ত করছে কই যেতে পারে ওর বাচ্চাটা, এবং ফাইনালি ও জাস্ট এটুক জানতে পেরেছে যে জুলিয়ার বাচ্চা থন স্কুলেই পড়ে। তো এই কারণে অ্যাডওয়েন থন স্কুলে জয়েন করেছে, তবে ওর কাছে এর চেয়ে বেশি কোনো ইনফরমেশন নেই। আর এরপর আমরা বর্তমান সময়ের দৃশ্য দেখি, অ্যাডওয়েন করে কি ক্রিস্টোকে গোপন ভাবে ফলো করছে, কারণ ওর কাছে মনে হচ্ছে হয়তো ক্রিস্টো জুলিয়ার ছেলে। কিন্তু পরের দিন ক্রিস্টো যখন স্কুলে ছিল তখন জেফ্রি রেগে ক্রিস্টোর সামনে আসে এবং এটা জানতে চায় যে গতকাল সন্ধ্যা ওর সাথে কি হয়েছে। তো তখন ক্রিস্টো জেফ্রিকে বলে অন্য স্কুলে পোলাপান আমাকে খুব মারছে। তো এটা শুনে জেফ্রি অনেক রেগে যায়, তবে জেফ্রির এই রাগ কিন্তু এই কারণে নয় যে ক্রিস্টোকে মেরেছে বা বন্ধুকে মেরেছে বলে, বরং জেফ্রির রাগ এইটা যে অন্য স্কুলের পোলাপান আমার স্কুলের একজনকে মারলো, মানে ওর ইগোতে লাগে। আর যেহেতু ওই স্কুলের গ্যাং লিডার, তো ওর জন্য একটা মান সম্মানের ব্যাপার, ওর একজন ম্যানকে মারা মানে ওকেই মারা। এবং আজকে যদি জেফ্রি চুপ করে থাকে তাহলে এরপর কেউ আর কেউ ভয় পাবে না। আর বর্তমানে ইন্দোনেশিয়াতে এরকম পাওয়ার পলিটিক্সই চলে। তো এই কারণে জেফ্রি করে কি একটা ব্রুটাল প্রতিশোধ নেওয়ার জন্য রেডি হয়ে যায়। আর তখনই অ্যাডওয়েন ক্লাসে আসে এবং সবাইকে খাতা কলম বের করে বলে যে আজকে সকালে তোমরা ইন্টারেস্টিং যা কিছু দেখেছো সেটা ড্রয়িং করো। কিন্তু স্বাভাবিকভাবে জেফ্রি তো পাজি, ওর সামনে কোনো পেজই ছিল না, তো ইচ্ছে করে কিছু আঁকেনি। তো অ্যাডওয়েন কাছে গিয়ে বেশ কয়েকবার ভালো মতো বোঝায়, কিন্তু জেফ্রি উল্টো রেগে অ্যাডওয়েনের সামনে দাঁড়ায়। বাট অ্যাডওয়েন তখন বলে দেখো তুমি যদি এখন আমাকে কিছু বলো তোমাকে স্কুল থেকে বের করে দেওয়া হবে। আর তখন জেফ্রি চুপচাপ বসে পড়ে, তবে তারপরে জেফ্রি কিছুই আঁকে না। আর তারপর অ্যাডওয়েন লক্ষ্য করে যে ক্রিস্টোর মধ্যে আর্ট করার অনেক ভালো ট্যালেন্ট রয়েছে। তো এইটা দেখে অ্যাডওয়েনের মনে একটা ভাবনা আসে, ওর কাছে মনে হয় যে ক্রিস্টোই হয়তো জুলিয়ার ছিল, ওর বোনের ছেলে, কারণ ওদের ফ্যামিলির সবাই অনেক ভালো ড্রয়িং করতে পারে। তো এই কারণে অ্যাডওয়েন ভাবে হয়তো আমার বোনের ট্যালেন্ট ওর ছেলে ক্রিস্টোর মধ্যে গিয়েছে। তো ক্লাস শেষ হওয়ার সাথে সাথে অ্যাডওয়েন করে কি সকল বাচ্চাদের ড্রয়িং কালেক্ট করা শুরু করে। আর সবার শেষে আসে হচ্ছে জেফ্রি। তবে ও যে ড্রয়িংটা নিয়ে এসেছে সেটা হচ্ছে একটা শুকুরের মুখ, তবে সে এটা অ্যাডওয়েনকে না দিয়ে তার সামনে ছিঁড়ে ফেলে এবং বলে আমাদের শত্রুতা এখনো শেষ হয়নি, তোকে আমি দেখে নেব। তো এই কথা বলে জেফ্রি সেখান থেকে চলে যায়, কিন্তু অ্যাডওয়েন জেফ্রির থ্রেটটা মাথায় রাখে না, কারণ তার এখন পুরো মনোযোগ ক্রিস্টোর উপর। আর তাই অ্যাডওয়েন ক্রিস্টোর সাথে প্রাইভেটলি কথা বলার চেষ্টা করে, তবে ক্রিস্টো সেরকম কোনো আগ্রহ না দেখিয়ে সেখান থেকে চলে যায়। আর ওই দিকে আমরা দেখি ওই জেফ্রি হারামজাদা সিকিউরিটি গার্ডকে কিছু সিগারেটের প্যাকেট দিয়ে সহজে স্কুল থেকে বের হয়ে যায় এবং গ্রুপের ছেলেদেরকে নিয়ে অন্য একটা স্কুলের যে গ্যাং রয়েছে ওর ছেলেকে তুলে নিয়ে আসে এবং সবাই মিলে একটা পরিত্যক্ত বিল্ডিং এ নিয়ে ছেলেটিকে প্রচুর মারধর করে এবং ছোট একটা রুমে আটকে রেখে সেখান থেকে সবাই চলে যায়। আর এইদিকে আমরা অ্যাডওয়েনকে স্কুলের লাইব্রেরিতে বই পড়তে দেখি, আর তখন সেখানে স্কুলের মহিলা টিচার ডায়না আসে এবং সে অ্যাডওয়েনের সাথে কথা বলার চেষ্টা করে, বাট অ্যাডওয়েনের সেরকম কোনো আগ্রহ নেই ডায়নার প্রতি। আর ডায়না হচ্ছে মূলত একজন লোকাল ইন্দোনেশিয়ান। তো যাই হোক, ডায়না এখানে
একবারই অ্যাডুইনের সঙ্গে কথা বলার চেষ্টা করে। আর যেহেতু কলিগের জন্য আর কি অ্যাডুইন দায় সারতে ডায়নার সঙ্গে কথা বলে এবং কথায় কথায় ডায়না অ্যাডুইনকে বলে, অ্যাডুইন আমরা কি চায়না টাউনে গিয়ে বারে গিয়ে কিছুটা মাল খেতে পারি? তো অ্যাডুইন রাজি হয়ে যায় এবং দুজনে মিলে চায়না টাউনে বারে যায়। কিন্তু সেখানকার যে সুন্দরী মেয়ে বারটেন্ডার ছিল সে অ্যাডুইনের সাথে অন্য মেয়েকে দেখে উদাস হয়ে যায়, কারণ বারটেন্ডার মেয়েটি অ্যাডুইনকে পছন্দ করা শুরু করেছে। তো অ্যাডুইনও বিষয়টি নোটিস করে এবং ডায়নাকে ডিরেক্ট বলে, দেখো আমার মনে কিন্তু তোমার জন্য কোনো রোমান্টিক ফিলিংস নেই। তো এই কথা শুনে ডায়নার মুখটা ফ্যাকাশে হয়ে যায়। তবে তারপরেও ডায়না কিছু বুঝতে না দিয়ে অ্যাডুইনের সাথে থাকে এবং মনে করো নর্মালের অ্যাক্টিং করে আর কি। আর এর বেশ কিছু সময় পর ডায়না অ্যাডুইনকে জিজ্ঞাসা করে, শহরে এত স্কুল থাকতে তুমি কেন এই ডেঞ্জারাস স্কুলে পড়াতে আসলে? তো এটার উত্তরে অ্যাডুইন ডায়নাকে বলে, আমি এখানে একজন মানুষকে খুঁজতে এসেছি। তবে এর বেশি কোনো তথ্য অ্যাডুইন ডায়নাকে আর দেয় না। আর তখনই টিভিতে একটা ইমার্জেন্সি নিউজ আসে যে একটা জায়গায় ধর্মীয় সংঘাত শুরু হয়েছে, মানে ক্রিশ্চিয়ান ভার্সেস মুসলিম। তো এই নিউজ শুনে বাড়ির সবাই চুপ হয়ে যায়, মানে ক্রিশ্চিয়ানরা হচ্ছে ওই চাইনিজ সাইড আর কি। তো সেখান থেকে বের হয়ে অ্যাডুইন প্রথমে ডায়নাকে বলে যে আমি তোমাকে বাড়ি অব্দি পৌঁছে দিই, বাট ডায়না বলে, দেখো আমি তো লোকাল ইন্দোনেশিয়ান আর তুমি হচ্ছে চাইনিজ ইন্দোনেশিয়ান, তো আমার থেকে তোমার বিপদের আশঙ্কা বেশি। তো এই কথা শুনে অ্যাডুইন সহমত হয় এবং দুজনেই নিজেদের বাড়িতে ফিরে যায়। আর বাড়ি ফেরার পথে রাস্তায় অ্যাডুইনের উপর আকস্মিক একটা মাস্ক পরিহিত ছেলে ছুরি দিয়ে আক্রমণ করে। আর এই মাস্ক পরা ছেলেটা আর কেউ না, ওইটা ছিল ওই স্কুলের জেফ্রি। সে অ্যাডুইনের উপর প্রতিশোধ নেওয়ার জন্য আক্রমণ করেছে, কিন্তু অ্যাডুইনও মোটামুটি ফাইটে এক্সপার্ট এবং সে নিজেকে রক্ষা করার যথেষ্ট চেষ্টা করে এবং ওই ছুরিটা উল্টো জেফ্রির পায়ে বসিয়ে দেয়। আবার ওইদিকে জেফ্রির বাকি বন্ধুরা গাড়িতে অপেক্ষা করছিল, কারণ তাদের সবার প্ল্যান ছিল হচ্ছে অ্যাডুইনকে শিক্ষা দেওয়া, কিন্তু প্ল্যান ফেল হওয়ার কারণে তারা জেফ্রি কিনে সবাই গাড়িতে উঠে সেখান থেকে পালিয়ে যায়। বাট অ্যাডুইন বুঝতে পারে সেটা জেফ্রি ছিল। তো পরের দিন অ্যাডুইন সিদ্ধান্ত নেয় সে প্রিন্সিপালকে এই ব্যাপারে বলবে, কিন্তু এটা ডায়না যখন জানতে পারে সে অ্যাডুইনকে বলে, জেফ্রির ব্যাপারে তুমি যদি প্রিন্সিপালকে সব সত্যটা বলো তাহলে প্রিন্সিপাল কিন্তু ওকে স্কুল থেকে বের করে দিতে পারে। তো তুমি বিষয়টা আরেকবার ভাবো, ওই জেফ্রি খুব খারাপ, তোমার সাথে কিন্তু অনেক বড় ঝামেলা করবে। কিন্তু অ্যাডুইন বলে, এরকম স্টুডেন্ট আমি স্কুলেই রাখতে চাই না। তো এরপর আমরা দেখতে পাই প্রিন্সিপাল জেফ্রিকে রুমে ডাকে এবং বলে অ্যাডুইনের দেওয়া প্রমাণ সত্য হলে প্রিন্সিপাল জেফ্রিকে স্কুল থেকে বের করে দেবে। তো এরপর অ্যাডুইন ক্লাসরুমে ফিরে যায়, কিন্তু ক্লাসে থাকা জেফ্রির বাকি বন্ধুরা অ্যাডুইনের উপর রেগে ওর ক্লাসটা বর্জন করে। তবে ক্লাস শেষে অ্যাডুইন ক্রিস্টোকে ডেকে বলে, কালকে শনিবার, কালকে স্বাধীনতা দিবস উপলক্ষে তুমি কি আমাকে স্কুলের ক্লাসরুম সাজাতে সাহায্য করবে? তো এই কথা শুনে প্রথমে ক্রিস্টো একটু ইতস্তত হলেও পরে জিজ্ঞাসা করে, তাহলে আমি কি আমার বন্ধু রেনগাকে আনবো? অ্যাডুইন বলে, হ্যাঁ নিয়ে এসো। তো পরের দিন অ্যাডুইন আর ডায়না অনেক সকাল সকাল স্কুলে আসে এবং ক্লাসরুম সাজাতে ব্যস্ত হয়ে পড়ে। আর তখন ক্রিস্টো তার বন্ধু রেনগাকে সাথে নিয়ে আসে। তো চারজন একসাথে মিলে ক্লাসরুম সাজায়, কিন্তু জেফ্রি তার বন্ধুদের সাথে স্কুল গেটের সামনে বসে রয়েছে গাড়িতে সুযোগের অপেক্ষায়। যখনই সুযোগ পাবে তখনই জেফ্রি অ্যাডুইনকে উচিত শিক্ষা দিবে। আর এইদিকে সিকিউরিটি রুমে ইমার্জেন্সি নিউজ দেখা যায় যে আবারও আন্দে শুরু হয়েছে, ভাঙচুর শুরু হয়েছে। আর পুলিশ সংখ্যা খুব কম, এই কারণে যার যার বাড়িতে সবাইকে স্টে করতে বলা হয়েছে। তো এই নিউজ দেখে ওই সিকিউরিটি গার্ডরা ভেতরের কাউকে সতর্ক না করে নিজেরা স্কুল থেকে পালিয়ে যায়। তো সিকিউরিটি গার্ডরা যখন চলে যায় এটা দেখে জেফ্রি সুযোগ পেয়ে যায় স্কুলের ভেতরে গিয়ে অ্যাডুইনের উপর হামলা করার জন্য, এবং জেফ্রি তার বন্ধুদেরকে নিয়ে গাড়ি থেকে নামে এবং গাড়ির পেছনে ডিকি খোলে এবং সেখানে সকল ধরনের অস্ত্র ছিল আর কি, দেশীয় অস্ত্র, পিস্তল বাদে। তো সবাই অস্ত্র নিয়ে নিজেদের রাগ অ্যাডুইনকে মেরে মেটাতে স্কুলের ভেতরে যায়। বাট ঠিক তখনই ক্রিস্টো আবার এসেছিল সিকিউরিটি গার্ডদের রুমে কেচি নেওয়ার জন্য। আর তখন সে দেখতে পায় জানালা দিয়ে যে জেফ্রি তার গ্যাং নিয়ে আসছে অস্ত্র নিয়ে। তো ক্রিস্টো তখন ভয় পেয়ে ক্লাসে দৌড়ে যায় এবং সবাইকে জানায় জেফ্রি তার গ্যাং নিয়ে স্কুলে ঢুকেছে। তো এই কথা শুনে ওরা চারজন ইমার্জেন্সি গেট দিয়ে পালানোর চিন্তা ভাবনা করে, কিন্তু সেই রুমের দরজা লক ছিল আর চাবি ছিল সিকিউরিটি রুমের ওখানে। আর সিকিউরিটি রুম তো একবারে গেটে, ওখানে তোরা চলে এসেছে ভিলেনরা। তো চাবির জন্য তোরা সবাই দৌড়ে সিকিউরিটি রুমের দিকে যেতে যাওয়ার চেষ্টা করে, কিন্তু জেফ্রি আবার স্কুলের মেইন গেটও লক করে রেখেছে। তো বিল্ডিং থেকে বের হওয়ার একমাত্র পথই হচ্ছে ইমার্জেন্সি পথ, কিন্তু সেটারও লাগবে চাবি। কিন্তু এই চাবি খোঁজার আগেই গ্যাং ওদেরকে দেখে ফেলে। ভাগ্যবশত ওরা চারজন একটা বড় হল রুমে নিজেদেরকে লুকিয়ে রাখতে পারে, মানে বেঁচে যায় অল্পের জন্য। কিন্তু এইখানে একটা প্রবলেম হচ্ছে, এই হল রুমে কোনো নেটওয়ার্ক থাকে না, আর এই কারণে তারা বাইরে থেকে কারো সাহায্য নিতে পারছে না। তো নিজেদের এভাবে আটকে পড়তে দেখে অ্যাডুইন তো টেনশনে পড়ে যায় এবং সে নিজেই সবার দায়িত্ব নেয়, কারণ ওর জন্য সবাই এসেছে। এবং অ্যাডুইন বলে যে আমি জেফ্রির সাথে কথা বলছি, ব্যাপারটা ম্যানেজ করে নিচ্ছি। তো এই কথা বলে অ্যাডুইন যখনই দরজা খুলতে যায় ডায়না তখন ওকে আটকে এবং বোঝায়, তোমার কোনো আইডিয়া আছে এই জেফ্রি কে? ওর ফুল গ্যাং নিয়ে এসেছে, সবার হাতে অস্ত্র রয়েছে, তার মানে ও এখানে মারতে এসেছে সবাইকে। কিন্তু অ্যাডুইন ভাবে না, ওরা এখনো ছোট, খুন করার মতো তো বড় কাজ ওরা করতে পারবে নাকি, বড় জোর একটু মারধর করবে। বাট ক্রিস্টো তখন বলে, আপনার কোনো আইডিয়া নেই জেফ্রি কত ভয়ঙ্কর, ও নেশা করে, ও এমন কোনো খারাপ কাজ নাই যে করে না, এর আগেও একজনকে খুন করেছে। এবং আপনি হয়তো জানেন না, গত 2 মাস ধরে আমাদের স্কুলের একটা স্টুডেন্ট মিসিং রয়েছে, কিন্তু আমরা জানি ওই স্টুডেন্টকে জেফ্রি খুন করে গুম করে ফেলেছে। আর এইটা আমি জানতে পেরেছি কিভাবে, কারণ জেফ্রি একবার নেশা করা অবস্থায় আমাকে ওই খুনের ভিডিও ভুল করে সেন্ড করেছিল। তবে ওই ভিডিও দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম এটা ভেবে যে হয়তো আমাকেও মেরে ফেলবে, কারণ আমার কাছে ওর প্রমাণ রয়েছে। কিন্তু আমি ওকে বোঝাতে সমর্থ হয়েছি যে এটা আমি কখনো কাউকে বলবো না, আর এই জন্য আমি এখনো বেঁচে রয়েছি।
আর ঠিক তখনই রুমের বাহির থেকে জেফরির শব্দ আসে। তো জেফরি বলে, যদি অ্যাডওয়েনকে আমাদের হাতে তুলে দাও, মানে টিচারকে, তাহলে তোদের বাকি সবাইকে আমি জীবিত ছেড়ে দেবো। বাট এইটা শুনে ক্রিস্টো বলে, আমি তোর সাথে মিশেছি, আমি জানি ওর কথা বিশ্বাস করা মোটেও উচিত হবে না। যদি আমরা দরজা খুলে ওরা আমাদের সবাইকেই মারবে, কারণ অ্যাডওয়েনকে যদি ও মেরে ফেলে আমরা থাকবো সাক্ষী, ও আমাদের কাউকেই ছাড়বে না। তো তখনই টিচার অ্যাডওয়েন করে কি ক্লাসের পেছনের একটা দরজা দেখে, কিন্তু দুর্ভাগ্যবশত এই দরজাটাও লক করা ছিল। এইটা দেখার পরে ওদের বাঁচার যে একটা লাস্ট আশা ছিল সেটাও শেষ হয়ে যায়। আর অন্যদিকে রেনগার বাবা বারবার রেনগার নাম্বারে কল দিচ্ছে, কারণ রেনগা এখনো বাড়ি আসেনি। আর রেনগার নাম্বারে কল যাচ্ছে না দেখে, আবার এলাকায় গ্যাঞ্জাম দেখে বাবা চিন্তায় পড়ে যায়। আর এই কারণে রেনগার বাবা যায় হচ্ছে স্কুলে। সে ভাবে তার ছেলে হয়তো স্কুলে রয়েছে, কিন্তু সে যখন সে স্কুলের মেইন গেটে নক করে, তখন ওই জেফরির সাথে যে সাঙ্গবাঙ্গ ছিল গুন্ডারা, ওরা গেট খুলে দেয় এবং বলে, চাচা আসুন, রেনগা তো ভেতরে আছে। তো রেনগার বাবা সহজ সরল মনে যখন ভেতরে ঢোকে রেনগাকে ডাকে, তখন রেনগা আরো ভয় পেয়ে যায় যে ওর বাবা এসেছে, ওর বাবার সাথে যে কি হবে, এবং চিৎকার করে বলে, বাবা তাড়াতাড়ি পুলিশে কল দাও। বাট রেনগার বাবা যখন এই কথা শুনে এবং বুঝতে পারে যে এখানে কি গ্যাঞ্জাম, ততক্ষণ অনেক দেরি হয়ে গিয়েছে। জেফরি পুরো গ্যাং নিয়ে রেনগার বাবাকে হোস্টেস বানায়, প্রচন্ড মারধর করা শুরু করে এই মধ্যবয়স্ক লোকটাকে। আর এই কারণে রেনগা ভেতর থেকে এডওয়েনকে দরজা খুলতে বলে, অনেক ফোর্স করে, কিন্তু বাকি সবাই ওকে আটকে রাখে, কারণ জানে দরজা খুললে সবাই মরবে। তো যাই হোক, এরপর জেফরি তার গ্যাং মেম্বারদেরকে বলে যে আমরা তো রেনগার বাবাকে একটা স্পেশাল ট্রিটমেন্ট দেবো। তো এরপর রেনগার বাবাকে ওরা অনেক টর্চার করে। তো এইরকম একটা ক্রিটিক্যাল সময় বাবা যখন যন্ত্রণায় চিৎকার করছিল, এটা শুনে রেনগা রেগে পাগল হয়ে যায়। মানে তখন রেনগার কাছে মনে হচ্ছে যে দরজাটা খুলে দিয়ে আমি একাই ওকে কোবাবো। সিরিয়াসলি চিন্তা করো, ফ্যামিলি ভাই, আর কিছু পৃথিবীর যত বড় সুখ তো ফ্যামিলির ম্যাটার, মনে করো যে কিছু বলার নাই। তো যাই হোক, কোনো উপায় না পেয়ে অ্যাডওয়েন করে কি দরজার সামনে গিয়ে জেফরির সঙ্গে কথা বলে এবং বলে, আমি দরজা খুলে বের হচ্ছে জেফরি, কিন্তু একটা শর্ত রয়েছে, আমার সাথে বাকি যারা রয়েছে তাদের সবাইকে নিরাপদে বের হতে দেবে। তো জেফরি অ্যাডওয়েনের অনুরোধ মেনে নেয়। আর তারপর জেফরি করে কি তার গ্যাং মেম্বারদেরকে দরজা থেকে কিছুটা দূরে সরে যেতে বলে, যাতে অ্যাডওয়েন ছাড়া বাকি সবাই নিরাপদে বের হতে পারে। তো জেফরি অ্যাডওয়েনের এই অনুরোধটা মেনে নেয়। আর তারপর জেফরি তার গ্যাং মেম্বারদেরকে দরজা থেকে কিছুটা দূরে সরে যেতে বলে, যাতে অ্যাডওয়েন ছাড়া বাকি সবাই নিরাপদে বের হতে পারে। তো অ্যাডওয়েনের কথা মতো সবাই পেছনে সরে যায়। আর সবকিছু যখন কনফার্ম হয়, তখন অ্যাডওয়েন ভেতর থেকে দরজা খুলে, কিন্তু অ্যাডওয়েন কাউকে বাইরে বের হতে না দিয়ে উল্টো রেনগার বাবাকে টেনে ভেতরে নিয়ে আসে এবং জেফরি এবং তার গ্যাং কাছে আসার আগে অ্যাডওয়েন করে কি আবার রুমের দরজা আটকে দেয়, মানে সবাইকে একটা বোকা বানিয়ে দেয়। আর তখন ভেতরে থাকা সবাই অ্যাডওয়েনকে বলে, তুমি আমাদেরকে বের হতে দিলে না কেন? অ্যাডওয়েন তখন বলে, আমি জেফরিকে বিশ্বাস করতে পারছি না, কারণ আমি জানি না সবাই মিলে যদি বের হই বাইরেও কি প্ল্যান করে রেখেছে। কিন্তু এখন আবার ঘটনা, রেনগার বাবা খুবই গুরুতর আহত, তাকে দ্রুত হসপিটালে নিয়ে যেতে হবে, তা না হলে মারাও পড়তে পারে। তো এইরকম সিচুয়েশনে অ্যাডওয়েন করে কি আবারও জেফরির সঙ্গে আলোচনা করে এবং বলে, প্রথমবারের মতো আমি আবারও দরজা খুলবো, আগে যেটা হয়েছে হয়েছে, কিন্তু এবার শর্ত হচ্ছে তুমি রেনগার তার বাবাকে বাইরে যেতে দেবে। তো এই কথা শুনে জেফরি করে কি বাইরে থেকে কিছু একটা প্ল্যান করার পোলাপানের সঙ্গে, এবং একটু পরে রাজি হয় একটা কিছু ভেবে। আর তারপর অ্যাডওয়েন রেনগার তার বাবাকে সাথে নিয়ে দরজা খুলে এবং রুম থেকে বের হয়ে দ্রুত হসপিটালে যেতে বলে। তো অ্যাডওয়েন যখন বুঝতে পারে যে রেনগার তার বাবা এতক্ষণে পার হয়ে গিয়েছে, তখনই সে আবারও করে কি ক্রিস্টোর ডাইনাকে নিয়ে দরজা লাগিয়ে দেয়, যাতে জেফরি ওদের উপর হামলা করতে না পারে। কিন্তু জেফরি তো আগে থেকে প্ল্যান সাজিয়ে রেখেছিল। জেফরি জানতো এরকম কিছু হতে পারে, আর তাই রেনগার তার বাবাকে স্কুল থেকে বের হওয়ার আগেই ওরা আটকে দেয়। তো এই কথা শুনে অ্যাডওয়েন তো পাগলের মতো হয়ে যায় এবং অ্যাডওয়েন বুঝতে পারে জেফরি তো ওদের কাউকে ছাড়বে না। আর এইদিকে জেফরি তার গ্যাংয়ের একজনকে গাড়ি থেকে বোতল দিয়ে পেট্রোল আনতে বলে। এরপর যখন ছেলেটি পেট্রোলে বোতল আনতে যায়, ঠিক তখনই একটা পুলিশের পেট্রোলিং গাড়ি এখানে আসে। আর পুলিশ যখন ওই ছেলেকে গাড়ি থেকে পেট্রোলের বোতল বের করতে দেখে, তখন পুলিশ জিজ্ঞাসা করে, কি করছো? ছেলেটা তখন বলে, আমার বন্ধুর গাড়িতে তো তেল নেই, তাকে পেট্রোল দেওয়ার জন্য গাড়ি থেকে তেল বের করছি, গাড়িটা একটু সামনেই বন্ধ হয়ে রয়েছে। তো পুলিশের এখানে সন্দেহ তো হয় ঠিকই, তো পুলিশ এখানে অত বেশি সাহসও দেখায় না, তবে পুলিশের কাছে তখন একটা কল আসে, আর ইমার্জেন্সি কল, তো এর জন্য পুলিশ সেখান থেকে চলে যায়। তো যাই হোক, এরপর যখন ছেলেটা পেট্রোল নিয়ে ভেতরে আসে, জেফরি তখন রেনগার বাবার শরীরে পেট্রোল ঢালতে শুরু করে এবং 1 থেকে 5 পর্যন্ত গোনা শুরু করে এবং অ্যাডওয়েনকে বের হতে বলে। তো এখানে বুঝতেই পারছো অ্যাডওয়েনের কাছে চিন্তা ভাবনা করার মতো সময় খুব কম রয়েছে। তো 5 অব্দি গোনার পরও অ্যাডওয়েন যখন দরজা খোলে না, তখন জেফরি করে কি সত্যি সত্যি রেনগার বাবার শরীরে আগুন জ্বালিয়ে দেয়। আর এই দৃশ্য দেখে তো মনে করো রেনগার চিৎকার করে কান্না করতে থাকে, মানে রেনগার চোখের সামনে দেখছো বাবাকে জ্বালিয়ে পুড়ে মেরে দিচ্ছে। তো রেনগার চিৎকার আর কান্নায় চারিদিক ভারী হয়ে যায় এবং রেনগার চোখের সামনেই ওর বাবা জ্বলে পুড়ে ছটফট করতে করতে মারা যায়। আর ঠিক তখন সবার অগোচরে রেনগা করে কি দৌড়ে স্কুলের বাইরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু জেফরি করে কি তার সাথে দুজনকে রেনগাকে ধরতে পাঠায়। তো রেনগা মেন গেট পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু সেখানে গিয়ে মেন গেটটা বন্ধ পায়। তবে তারপর সে গেট খোলার চেষ্টা করে, কিন্তু জেফরির পাঠানো দুজন লোক সেখানে আগেই চলে আসে এবং রেনগাকে ধরে ফেলে। কিন্তু রেনগা এখানে চালাকি করে ওদের একজনের কাছ থেকে ছুরি ছিনিয়ে নেয় এবং লড়তে শুরু করে। বাট তখন দ্বিতীয়জন করে কি রেনগার পেটে ছুরি ঢুকিয়ে দেয়, উইলিংলি করেনি কিন্তু ঢুকে গিয়েছে। তো এই কারণে রেনগা সেখানেই মারা যায়। তো যাই হোক, রেনগা মরে যাওয়ার পরে ওরা দুজনে বেশ ভয় পেয়ে যায়, কারণ ভুলবশত সে একজনের জীবন কেড়ে নিয়েছে, কারণ সে অ্যাক্সিডেন্টলি একজনকে মেরে ফেলেছে, তা ওর ক্লাসমেট। তো খুব চিন্তায় পড়ে যায়। আর এইদিকে জেফরির গ্যাংয়ে
টুপি পরা একটা ছেলে ছিল যার নাম হচ্ছে জেমস। ও কিন্তু লোকাল ইন্দোনেশিয়ান নয়, দেখেই বুঝতে পারছো হয়তো ইউরোপিয়ান ব্রিডের, কিন্তু ও হচ্ছে জেফরির গ্যাংয়ে, তো কিন্তু ও জেফরির গ্যাংয়ে থাকে। তো জেমস নর্মালি খুবই ভালো ছেলে। তো রেনগার বাবাকে যখন পোড়াতে গিয়েছিল বারবার মানা করেছিল, কিন্তু তারপরে যখন রেনগার বাবাকে পুড়িয়ে দিয়েছে জেমসের মনে ওটা নিতেই পারছে না, ও আড়ালে বসে কান্না করছে এবং ও বলতে থাকে আমরা একজন মানুষকে মেরে ফেললাম। কিন্তু তখনই জেফরি জেমসকে আড়ালে লুকিয়ে কান্না করতে দেখে, আর জেফরি তখন জিজ্ঞাসা করে কি হয়েছে। জেমস বলে আমি বাড়ি যাবো। আর তখন জেফরি বলে ও আচ্ছা, তুই বাইরে গিয়ে পুলিশকে কল করে সব বলে দিবি। জেমস বলে আরে না, আমি এটা বলবো কেন, বললে তো আমিও ফাঁসবো, কিন্তু আমি একটু ভয় পেয়ে গিয়েছি, তাই আমি বাড়ি যেতে চাই। আর এখানে শুধুমাত্র জেমস নয়, বাকিরাও ভয় পেয়ে গিয়েছে, কারণ তারা সবাই এখানে নর্মাল মারামারি করতে এসেছিল, কাউকে মেরে ফেলতে আসেনি, মানে মার্ডার করতে তো আর আসেনি। তো যাই হোক, এটা দেখে জেফরি তো রেগে যায় এবং সবাইকে চিৎকার করে বলে ভয় পাচ্ছিস তোরা, কিছু হবে না আমাদের। আরে আমরা অ্যাডওয়েনের লাশ এবং এখানে যে কয়জনকে মেরেছি সবার লাশ যে এলাকায় ফাইট হচ্ছে সেই এলাকায় ফেলে দিয়ে আসবো, স্কুলে আগুন ধরিয়ে দিব, কেউ জানতেই পারবে না কোথায় কি হয়েছে, সবাই নিশ্চিন্তে থাক, শান্ত থাক। আর এই দিকে অ্যাডওয়েন রুমের ভেতরে বসে ঠান্ডা মাথায় ভাবতে থাকে যে কি করবে। সে জানে এখানে বসে মৃত্যুর জন্য অপেক্ষা করে লাভ নেই, আর তাদের স্কুল রুম থেকে বের হওয়ার জন্য অন্য কোনো রাস্তা খুঁজতে হবে। তো এই কারণে অ্যাডওয়েন করে কি ক্রিস্টোকে দরজার সামনে গিয়ে দাঁড়াতে বলে, যাতে জেফরি সন্দেহ না করে যে এখানে কেউ নেই। আর তারপরে অ্যাডওয়েন ডায়নাকে সাথে নিয়ে অন্য রুমে যায় পালানোর পথ খুঁজতে। আর তখনই অ্যাডওয়েন ডায়নাকে বলে আমি বাচ্চাদেরকে সঠিকভাবে হ্যান্ডেল করতে পারিনি, এই ঝামেলাটা আমার জন্যই তৈরি হয়েছে, আমার এখানে পড়াতে আসাটাই উচিত হয়নি। তো যাই হোক, তখন অ্যাডওয়েন ডায়নাকে সত্যটা বলে যে আমি মূলত এখানে পড়াতে আসিনি, আমার 18 বছর আগে আমার বোনের সাথে একটা রেপ হয়েছিল, আর সেই দুর্ঘটনায় একটা বাচ্চার জন্ম হয়েছিল এবং আমি জানতে পেরেছি সেই স্কুলে রয়েছে, আর এই কারণে ওকে খুঁজতে আমি এখানে এসেছিলাম। আর এটার কারণ হচ্ছে মৃত্যুর আগে আমার বোনের এটাই শেষ ইচ্ছে ছিল তার ছেলেকে দেখার। তো যাই হোক, এরপর অ্যাডওয়েন ডায়নাকে বলে যে ক্রিস্টোই আমার বোনের ছেলে, তো আমি যদি মরেও যাই আমার ভাগিনাকে আমি বাঁচিয়ে রাখবো, যদিও ক্রিস্টো এখন এটা জানে না। তো এরপর অ্যাডওয়েন আর ডায়না করে কি রুমের একটা দেয়ালে ভেন্টিলেশন জানালা দেখে, হয়তো ওই ভেন্টিলেটর দিয়ে বের হওয়া যাবে বা সিকিউরিটি রুম পর্যন্ত পৌঁছানো যাবে, আর সেখান থেকে ইমার্জেন্সি গেটের চাবিও পাওয়া যাবে, তবে অনেক বড় রিস্ক রয়েছে এতে, কিন্তু এছাড়া আর কোনো উপায়ও নেই। তো এই জন্য অ্যাডওয়েন করে কি ভেন্টিলেটরের পথে ঢোকে এবং কিছুটা এগিয়ে যাওয়ার পরে বাথরুমে চলে যায় এবং সেখানে জেফরি এবং জেমসকে দেখতে পায়, মানে ওপর থেকে। তো এইখানে জেফরি জেমসকে বাথরুমে ফেলে চাপাতি দিয়ে কুবিয়ে বাজেভাবে মেরে ফেলে, কারণ জেমস যদি বাইরে গিয়ে ওর ব্যাপারে পুলিশে সব বলে দেয়। তো জেমস এটা দেখে বুঝতে পারে যে জেফরি একটা নির্দয় শয়তান এবং ওর ভেতরে আত্মা বলে কিছু নেই এবং কোনো কিছু করে ও কিছুই ভাবে না। আর এরপর জেফরি বাথরুম থেকে যখন ক্লাসরুমের সামনে আসে, তার বাকি বন্ধুরা জিজ্ঞাসা করে জেমস কোথায়, তখন জেফরি ওদেরকে কিছুই বলে না, কিন্তু ওর চেহারা দেখে ওর সাথীরা বুঝতে পারে যে জেমসকে জেফরি মেরে ফেলেছে এবং ওরা ভয় পেয়েছে এবং বিশ্বাসই করতে পারছে না জেফরি আমাদের একজন বন্ধুকে মেরে ফেললো। আর অন্যদিকে অ্যাডওয়েন করে কি দৌড়ে ফার্স্ট ফ্লোরে আসে, কিন্তু রেনগাকে যে দুজন খুন করেছে তারা এখন ওই ফ্লোরেটাই ছিল, তবে ওদের অগোচরে অ্যাডওয়েন করে কি সিকিউরিটি রুমে যায় এবং ভাগ্যবশত অ্যাডওয়েন সেখানে ইমার্জেন্সি গেটের চাবিও পেয়ে যায়, আর সেই চাবি নিয়ে অ্যাডওয়েন দ্রুত ক্লাসরুমে ফিরে আসে। আর এই দিকে জেফরি বাইরে দাঁড়িয়ে ভাবে যে অ্যাডওয়েন অনেকক্ষণ সময় ধরে চুপ হয়ে রয়েছে, ঘটনা কি। তো জেফরি তখন সবাইকে বলে দরজা ভেঙে ফেল, ও শালাবার ভেতরে কিছু করছে না তো। আর তখন জেফরির গ্যাং মেম্বারদের একজন ল্যাব থেকে ফ্লেম থ্রোয়ার নিয়ে আসে, যেটা দিয়ে জেফরি দরজার লকে স্প্রে করে এবং দরজাটা গলিয়ে খুলে ফেলে, মানে লক গলিয়ে খুলে ফেলে। আর তারপর জেফরি তার সব গ্যাং নিয়ে রুমে আসে, কিন্তু রুমে কাউকেই দেখতে পায় না, দেখতে পায় পুরো রুম ফাঁকা। অ্যাকচুয়ালি এখানে যেটা হয়েছে, ওরা আসার আগেই ক্রিস্টো আর ডায়নাকে নিয়ে অ্যাডওয়েন ওই ভেন্টিলেটরের পথ দিয়ে বের হয়ে গিয়েছে, মানে বের হচ্ছে। তো জেফরি যখন ভেতরে কাউকে দেখতে পায় না, তো পাগল হয়ে চিৎকার করতে থাকে। আর এই কারণে জেফরি তার গ্যাং এর মেম্বারদেরকে আলাদা আলাদা গ্রুপে ভাগ করে এবং অ্যাডওয়েনকে খুঁজতে পাঠায়। আর এর সাথে এটাও বলে যে অ্যাডওয়েন, ক্রিস্টো বা ডায়নাকে ওদের দেখা মাত্রই মেরে ফেলবি, তিনজনের একজনকে পেলেই মেরে ফেলবি, ডাইরেক্ট কোপ। আর এইদিকে আমরা দেখি অ্যাডওয়েন, ক্রিস্টো আর ডায়নাকে নিয়ে বাথরুম থেকে সোজা ল্যাব রুমে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে জেফরি গ্যাং এর দুজন চলে আসে। আর তখনই অ্যাডওয়েন, ক্রিস্টো আর ডায়নাকে নিয়ে একটা টেবিলের নিচে লুকিয়ে পড়ে। তো যাই হোক, জেফরির গ্যাং এর এই যে দুজন এখানে এসেছিল তাদের দুজনের অলরেডি মতবিরোধ শুরু হয়ে যায়। একজন বলে জেফরির সাথে এখানে এসে আমাদের ভুল হয়েছে, জেফরি কি করেছে দেখেছিস, ও জেমসকে মেরে ফেলেছে, জেমস আমাদের ভালো বন্ধু ছিল। বাট অন্যজন বলে জেমস একটা ভীতু ছিল, ওকে মেরে ভালোই করেছে। তো ওদের দুজনের ঝগড়া বেঁধেছে। আর এই সুযোগে অ্যাডওয়েন করে কি ইমার্জেন্সির গেটের চাবিটা ডায়নাকে দিয়ে ক্রিস্টোকে নিয়ে ইমার্জেন্সি দরজা দিয়ে পালিয়ে যেতে বলে। আর অ্যাডওয়েন বলে আমি এখানেই থাকবো যাতে ওরা দুজন তোমার পিছু না নিতে পারে। আর তারপর অ্যাডওয়েন করে কি একটা লোহার রড তুলে ইচ্ছে করে শব্দ করে যাতে ওই দুই ছেলেটা অ্যাডওয়েনের দিকে যায় এবং ওরা পালাতে পারে। তো তখন ওই দুই ছেলেটা করে কি অস্ত্র দিয়ে অ্যাডওয়েনের উপর হামলার চেষ্টা করে, তবে অ্যাডওয়েন প্রথমে ওদের হামলা প্রতিহত করে, মানে আত্মরক্ষা। আর অ্যাডওয়েনের স্পিড অনেক ভালো ছিল, মোটামুটি ভালোই হ্যান্ডেল করে। তবে ওইখানে জেফরির যে দুইটা পোলাপান ওরা হচ্ছে অ্যাডওয়েনকে মেরে ফেলার জন্য আক্রমণ করছে। তো তাদের সাথে তো এরকম ডিফেন্সিভ মারামারি করে লাভ নাই, ডাইরেক্ট অ্যাটাকিং মারামারি করতে হবে। তো যখন বুঝতে পারে যে সম্ভব না, তখন অ্যাডওয়েনও ডাইরেক্ট আক্রমণের সিদ্ধান্ত নেয় এবং অনিচ্ছা সত্ত্বেও অ্যাডওয়েন তখন নিজেকে বাঁচাতে একজনের পেটে রড ঢুকিয়ে দেয়। আর এটা দেখে জেফরি গ্যাং এর সাথে যে ছেলেটা
ও আরো রেগে যায় আর ও অ্যাডওয়েনকে মারতে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু অ্যাডওয়েন ওই ছেলেটিকেও মেরে ফেলে দেয় এবং ওর অস্ত্র নিয়ে ইমার্জেন্সি দরজার গেটের দিকে দৌড়ে যায়। আর কিছু সময় পরে জেফ্রি যখন সেখানে আসে এবং দেখতে পায় অ্যাডওয়েন তার গ্যাংয়ের দুজনকে মেরে ফেলেছে, মানে মারা পড়বে এই দুজন আর কি। এটা দেখে জেফ্রি শপথ করে যে অ্যাডওয়েনকে তো মেরেই ফেলবো। আর এইদিকে অ্যাডওয়েনের সামনে জেফ্রির গ্যাংয়ের একটা ছেলে চলে আসে এবং সে তার অস্ত্র দিয়ে আক্রমণ করে, তবে অ্যাডওয়েন সেই আক্রমণটাকে প্রতিহত করে এবং মারামারি করার এক পর্যায়ে ওই ছেলেটা মনে করে দেখতেই পাচ্ছ সিঁড়ি থেকে নিচে পড়ে যাবে। তো অ্যাডওয়েন তখন ওকে অফার দেয়, তুমি যদি এখান থেকে চলে যাও তাহলে আমি তোমাকে উঠাবো, নয়তো তুমি মারা পড়বে। জেফ্রি ভালো ছেলে নয়, ওর সাথে থেকে জীবন নষ্ট করো না, কিন্তু মনে করো ওরা সবাই জেফ্রির সাথে থেকে গুটি মুটি খায়, চিন্তায় মিন্তায় করে, তো ওকে ছাড়া কি ভালো লাগবে নাকি? তো ছেলেটা অ্যাডওয়েনের কথা শুনে না, উল্টো কোপ দিতে চায় আর এই জন্য বাধ্য হয়ে অ্যাডওয়েন ছেলেটার হাত ছেড়ে দেয়, যার কারণে ছেলেটা ওপর থেকে ফার্স্ট ফ্লোরের নিচে পড়ে মারা যায়। আর অন্যদিকে ডায়না ক্রিস্টোকে নিয়ে যখন ইমার্জেন্সি গেটে ছিল তখন ডায়নার মনে হয় ক্রিস্টোকে সত্য বলার এইটাই টাইম, মানে ও যে অ্যাডওয়েনের ভাগিনা। তো সে ক্রিস্টোকে বলে, ক্রিস্টো অ্যাডওয়েন কিন্তু তোমার মামা লাগে, সে তোমার মায়ের ভাই। এই কথা শুনে ক্রিস্টো চমকে যায় এবং বলে, আরে না, আমি অ্যাডওয়েনের ভাগিনা হবো কেন, আমার তো কোনো মামাই নেই। তখন ডায়না বলে, কি বলছো তুমি চাইনিজ ইন্দোনেশিয়ান না? কিন্তু এখানে ক্রিস্টো বলে, আরে আমার বাবা মালয়েশিয়ান, আমরা মালয়েশিয়াতেই ছিলাম, কিন্তু সামহাও বাবা মাকে হারিয়ে আমি এখানে রয়েছি, তবে তার মানে এই না যে আমি অ্যাডওয়েনের ভাগিনা, এটা কোনোভাবেই হতে পারে না, আমি আমার পিতৃ পরিচয় জানি। তো এই কথা শুনে ডায়না কনফিউজড হয়ে যায়, তাহলে অ্যাডওয়েনের ভাগনা কি? কিন্তু এখন তো এইসব বোঝার টাইম নাই, পালাতে হবে। তো দুজনেই সুযোগ পেয়ে ইমার্জেন্সি গেট দিয়ে পালিয়ে যায়। আর অন্যদিকে এই ফাইনালি অ্যাডওয়েন আর জেফ্রি মুখোমুখি হয়েছে, তবে অ্যাডওয়েন এখন আর কাউকেই মারতে চায় না, আর এজন্য সে জেফ্রিকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু জেফ্রি তো কোনো কথা শুনে না, সে অস্ত্র দিয়ে অ্যাডওয়েনের উপর আক্রমণ করে, দুজনের মধ্যে সেই লেভেলের ফাইট হয়। অ্যাডওয়েন জেফ্রিকে অনেক মারে, বাট ঠিক তখনই জেফ্রির গ্যাংয়ের 3 জন লোক সেখানে চলে আসে আর তাদের দেখে জেফ্রি জোরে জোরে চিৎকার করে সাহায্য চায়, কিন্তু অ্যাডওয়েন ওদের 3 জনকে বলে, তোমরা কার সাথে ছিলে জানো? তোমাদের একটা বন্ধুকেও মেরে ফেলেছে, ওকে তোমার মানুষ মনে হয়? তোমরা ওর সাথে থেকে খুনি হচ্ছ, তোমাদের নিজেদের ফ্যামিলি নেই? তোমরা একবার নিজেদের ফ্যামিলির কথা ভাবো, এই জেফ্রি একটা খুনি ও একটা সাইকো, তোমরা তো খুনি নও, তোমাদের তো ভবিষ্যৎ রয়েছে, ওর সাথে থেকে নিজের ভবিষ্যৎ নষ্ট করো না, তোমরা এখান থেকে পালিয়ে যাও, তোমরা চলে যাও, ও তোমাদেরও মেরে ফেলবে কোনো একদিন। তো ফাইনালি জেফ্রির গ্যাংয়ের যে 3 জন, ওরা বুঝতে পারে কথা সত্য যে এই জেফ্রি শালা সাইকো, মানে একজন মানুষকে পুড়িয়ে মারা, অমুক করা। তো ওরা 3 জন যখন চলে যায় তখন জেফ্রির মাথা আরো খারাপ হয়ে যায়। তবে এখানে অ্যাডওয়েন করে কি, বাংলা সিনেমার শাবানার মতো জেফ্রিকে বারবার বোঝানোর চেষ্টা করে যে আব্বা এখানেই থামো, অনেক করেছো, কিন্তু জেফ্রি কোনো কথা শোনে না এবং অ্যাডওয়েনকে মারতে শুরু করে। এবং জেফ্রির মাথায় একটা জিনিসই কাজ করছিল, সেটা হচ্ছে অ্যাডওয়েনকে সে অনেক কষ্ট দিয়ে মারতে চায়, কিন্তু অ্যাডওয়েন তো ওর চেয়ে শক্তিতে কম না। তো যেটা হয়, মারামারির এক পর্যায়ে অ্যাক্সিডেন্টলি অ্যাডওয়েন জেফ্রিকে এমন একটা ধাক্কা মারে যার ফলে দেয়ালে একটা লোহার রড ছিল, সেটা জেফ্রির গলার পেছনে ঢুকে সামনে দিয়ে বেরিয়ে যায়। বাট তখন অ্যাডওয়েন বারবার বলতে থাকে, সরি আমি তোমাকে মারতে চাইনি, বাট ততক্ষণে সাইকো মারা গিয়েছে। আর ঠিক তখনই এই এলাকায় যারা ওই বিচ্ছিন্নবাদী ছিল, গ্যাঞ্জাম পার্টি, তারা ভাঙচুর করতে করতে স্কুলের ভেতরে ঢুকে পড়ে যে এখানে চাইনিজ ইন্দোনেশিয়ান কার রয়েছে, তাদেরকে মারবে। তো অ্যাডওয়েন এখানে আর কিছু ভাবার সময় পায় না, সে করে কি দ্রুত ক্যাপ ট্যাপ করে ভিড়ের মধ্যে মিলিয়ে যায়। আর তখনই অ্যাডওয়েনের মোবাইলে ক্রিস্টো একটা ভিডিও পাঠায়, আর এইটা সেই ভিডিও যে ভিডিওটা ওই জেফ্রি মাল খেয়ে ওকে পাঠিয়েছিল, মানে ও যখন খুন করছিল সেই খুনের ভিডিওটা। তো অ্যাডওয়েন যখন ভিডিওটা প্লে করে তখন সে দেখতে পায় যে ওই ছেলেটা বারবার জেফ্রির কাছে ক্ষমা যাচ্ছে যে প্লিজ আমাকে মেরো না, প্লিজ আমাকে মেরো না, আমার ভুল হয়ে গিয়েছে, আমি এ কথা কখনোই বলবো না, আমি কাউকেই বলবো না। বাট জেফ্রি তখন বলে, না তুই যেটা জেনেছিস ঠিকই জেনেছিস, আমার ব্যাপারে যা জেনেছিস সবই সত্য, আমি লোকাল ইন্দোনেশিয়ান না, আমার মা চাইনিজ ইন্দোনেশিয়ান ছিল, কিন্তু এই লোকাল ইন্দোনেশিয়ান কিছু লুচ্চা আমার মাকে রেপ করেছিল এবং আত্মহত্যার জন্য ছেড়ে দিয়েছিল, আর তারপর আমার জন্ম হয়, আমি নিজেও জানি না আমার বাবা কয়জন। আর এই কথা বলতে বলতে জেফ্রি করে ওই ছেলেটিকে মেরে ফেলে। আর এই ভিডিও দেখে অ্যাডওয়েনের পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার মতো অবস্থা হয়, কারণ বুঝতে পেরেছে কি হয়েছে। অ্যাডওয়েন বুঝতে পারে যে ওর ভাগিনা ক্রিস্টো নয়, ওই জেফ্রি ছিল, ওই জেফ্রি জুলিয়ার ছেলে, যাকে ও একটু আগে নিজের হাতে মেরে এসেছে। তো এটা ভেবে অ্যাডওয়েনের এত খারাপ লাগে, কিন্তু তখনই অ্যাডওয়েনের এই কান্না করাটা আন্দোলনকারীদের মধ্যে থেকে একজন খেয়াল করে এবং বুঝতে পারে অ্যাডওয়েন একজন চাইনিজ, আর এই কারণে অনেক আন্দোলনকারী ওর পেছনে লেগে যায়। আর এর জন্য অ্যাডওয়েনকে বাধ্য হয়ে নিজের জীবন বাঁচাতে স্কুল থেকে দৌড়ে পালাতে হয়। বাট তখন স্কুলের সামনে একটা গাড়ি ওকে পিক আপ করতে চলে আসে, আর এই গাড়িতে সবাই চাইনিজ ইন্দোনেশিয়ান ছিল। তো অ্যাডওয়েনও সবার সাথে গাড়িতে বসে, আর তখন গাড়ির ড্রাইভার অ্যাডওয়েনের সাথে হাত মেলানোর জন্য হাত বাড়িয়ে দেয়, আর আমরা গাড়ির ড্রাইভারের হাতে একটা কাটা চিহ্ন দেখি। তোমাদের কি মনে আছে 18 বছর আগে ওই আন্দোলনের সময় লোকাল ইন্দোনেশিয়ানরা জুলিয়ার বন্ধু পেনকার হাত কেটে দিয়েছিল? তো বুঝতে পারছো এটাকে, এইটাই ওদের সেই পুরনো বন্ধু পেনকা, এবং ওই দিনের পর থেকে পেনকা আজও চাইনিজ ইন্দোনেশিয়ানদের বাঁচাতে সাহায্য করে চলেছে, যাতে জুলিয়ার মতো আর কারো জীবন নষ্ট না হয়। আর এইরকম একটা ইমোশনাল দৃশ্যের সাথে এবং স্যাড এন্ডিং এর সাথে সিনেমাটি শেষ হয়। তো যাই হোক, এই সিনেমাটা কিন্তু কাল্পনিক, সিনেমার কাহিনী কাল্পনিক, কিন্তু এই সিনেমাটা মূলত জাতিগত দাঙ্গা কিরকম একটা প্রভাব ফেলে সাধারণ মানুষের জীবনে সেটাই দেখানো হয়েছে, স্পেশালি মাইনরিটিসদের উপর। এবং ওয়ার্ল্ডের সব জায়গার মানুষই আসলে অনেক বেশি টক্সিক, দুনিয়ার কোথাও আসলে শান্তি নাই মুহূর্তে। এবং এখানে জেফ্রির লাইফে যেটা দেখানো হয়েছে, জেফ্রির বাপ কিন্তু লোকাল ইন্দোনেশিয়ান এবং তার মনে কিন্তু
লোকাল ইন্দোনেশিয়ানেও ঘৃণা রয়েছে, তবে সে নিজেকে লোকাল ইন্দোনেশিয়ান হিসেবেই সবাইকে মনে করে দেখিয়েছে, কিন্তু ওর সম্পর্কে যখন যে ছেলেটা জেনে গিয়েছে তখন ওকে মেরে দিয়েছিল। এবং ওইখানে যে সমাজটা আমরা যে স্টুডেন্ট টাইপটা দেখলাম, মানে বুঝতেই পারছো ইন্দোনেশিয়ার এই ব্যাপারটা তো পুরো কাল্পনিক। ইন্দোনেশিয়া অবশ্যই এখনো যথেষ্ট সভ্যই রয়েছে, দু একটা বিচ্ছিন্ন ঘটনা পুরো দুনিয়াতেই ঘটে, কিন্তু ইন্দোনেশিয়া অবশ্যই আফ্রিকা নাইজেরিয়ার মতো নয়। তো এখানে যে জিনিসটা বোঝানো হয়েছে, পরিচালক আসলে যেটা বুঝিয়েছে যে জাতিগতভাবে যদি খালি এরকম সংঘাত লেগে থাকে এবং নতুন বাচ্চাদের মাথায় খালি যদি এইসব উগ্রতা, এইসব বা ধাওয়াধাই, পাল্টাপাল্টি এইসব জিনিসই থাকে, তাহলে আলটিমেটলি ইন্দোনেশিয়ার অবস্থা এরকমই হবে। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো।